হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। লন্ডন থেকে ফিরে এসে যখন দেখলাম আমার স্ত্রীর বিয়ে অন্য একজনের সাথে হচ্ছে, তখন আমার চারপাশটা যেন অন্ধকার হয়ে এলো। আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলাম। কখনো কল্পনা করিনি যে আমাকে এভাবে ঠকাবেও। লন্ডন থেকে দেশে ফিরেই সোজা নিজের শ্বশুর বাড়িতে চলে এলাম, কারণ আমার পাগলি বউটা যে এখানেই আছে। অনেকদিন ধরে পাগলিটাকে দেখতে পারে নাই, আর না ফোনে কথা বলতে পারছি। ভীষণ মিস করেছি এতদিন পাগলিটাকে। তাই আজ দেশে ফিরেই পাগলিটাকে দেখতে সোজা শ্বশুর বাড়িতে চলে এলাম। কিন্তু এখানে এসে যে এত বড় একটা শখ খাবো তা কখনো কল্পনাও করতে পারেনি, কারণ তাদের পুরো বাড়িটা আজ বিয়ের সাজে সজ্জিত। কিন্তু আমি এতে যতটা না অবাক হয়েছি তার থেকে 1000 গুণ বেশি অবাক হয়েছি যখন বিয়ের গেটে তাসফিয়া ওয়েটস রাকিব লেখাটা দেখলাম। লেখাটা দেখেই চমকে উঠলাম, কারণ আমার শ্বশুরের দূর মেয়ের মধ্যে শুধু একজনের নাম তাসফিয়া, আর সে আমার স্ত্রী। কি আমার স্ত্রীর নাম দেওয়া কেন ওখানে? তাহলে কি আমার স্ত্রীর বিয়ে? না না, তা কেন হবে? সে তো বিবাহিত। আমার স্ত্রী কার বিয়ে হচ্ছে এখানে, যার নাম তাসফিয়া? এসব কথাই চিন্তা করছিলাম, তখন কেউ একজন কাউকে বলে উঠলো যে বিয়ে তো প্রায় শেষের মুখে, আর তোরা এখন এলি? কথাটা কানে আসতেই বুকে মোচড় দিয়ে উঠলো। দৌড়ে ভেতরে চলে এলাম। চারপাশে তাকিয়ে দেখলাম অনেক লোকজন এসেছে। এদের মধ্যে কাউকেই চিনি, আবার কাউকে চিনি না। চারপাশে তাকাতে তাকাতে সামনের দিকে এগোচ্ছিলাম। এমন সময় কেউ একজন বলে উঠলো, বলো মা কবুল। কথাটা কানে আসতেই সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এক মুহূর্তের জন্য যেন আমি শ্বাসরুদ্ধ হয়ে গেলাম। বুকের মধ্যে একটা চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ আমার চোখের সামনেই যে আমার প্রিয়তম স্ত্রী তাসফিয়া বসে আছে বধূর সাজে, হাসি মুখে অন্য একজন ছেলের পাশে। এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাসফিয়া যখন কবুল বলতে যাবে তখন আমি হাতে তালে দিতে লাগলাম জোরে জোরে। হঠাৎ এভাবে জোরে জোরে তালে বাজানোর শব্দে সবাই আওয়াজ যেদিক থেকে আসছে সেদিকে, অর্থাৎ আমার দিকে তাকায়। তাকিয়ে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে আর দাঁড়িয়ে পড়ে। তাসফিয়া অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, কিছু বুঝতে না পেরে। এদিকে আমি বলতে শুরু করলাম, বাহ তাসফি, বাহ, চমৎকার। মাত্র কয়েক মাসের জন্য কিনা দেশের বাইরে গেলাম, আর তুমি কিনা সেই সুযোগে আরেকটা বিয়ে করছো। সি তাসফি, সি, তুমি এতটা নোংরা। কে আপনি? আর কী সব আবল তাবল বকছেন? হ্যাঁ, আর আমাকেই বা কেন নোংরা বলছেন? আমি কি এমন নোংরামি কাজ করেছি? হ্যাঁ? তাসফিয়া অবাক হয়ে সাথে রেগে কথাটা বলল, বাহ তাসফি, বাহ। যখন দৃষ্টিহীন ছিলে তখন আমি তোমার সব ছিলাম, আর এখন দৃষ্টি ফিরে পেয়ে আমাকেই চিনতে পারছো না, নিজের স্বামীকেই চিনতে পারছো না। বাহ, চমৎকার। স্বামী মানে? তাসফিয়া ভীষণ অবাক হয়ে প্রশ্নটা করলো। বাহ, খুব ভালোই অ্যাক্টিং করতে পারো দেখছি। তোমার তো শুটিংয়ে ঢুকে যাওয়া উচিত। প্রথম স্বামী বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ তুমি। সি তাসফি, সি। যদি জানতাম তোমাকে আমি বিয়ে করলে তোমাকে ভালোবাসলে তার প্রতিদান এভাবে পেতে হবে আমায়, তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না আমি। আপনি আমাকে বিয়ে করেছেন মানে? আমার আবার আপনার সাথে কখন বিয়ে হলো? অবাক হয়ে তাসফিয়া বলল, ব্যাস, অনেক হয়েছে, আর না। অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখছি, আর না। তুমি কি চাও এই ছেলেকে বিয়ে করতে? ওকে ফাইন, করো। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি চললাম। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করিও। বলে পেছনে ফিরে চলে যেতে নিলে কেউ একজন বলে ওঠে, ভাইয়া দাঁড়াও প্লিজ। মেয়েলি কণ্ঠে কেউ বলল। পেছনে ফিরে তাকে দেখি এটা আর কেউ না, তাসফিয়ার ছোট বোন মিমি। সে আমার কাছে এসে বলল, ভাইয়া তুমি যা ভাবছো সেটা সঠিক না, আমি তোমায় বুঝিয়ে বলছি সবটা। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তোমার যা দেখেছি তা তো আর মিথ্যা না, তাই না? তবে আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি মিমি। আমি ভাবতেও পারিনি তুমিও সাধারণত তোমার এই ভাইটাকে এইভাবে ঠকাবে। কথাগুলো বলেই বেরিয়ে এলাম সেখান থেকে। মিমিকে কিছু বলার সুযোগ না দিয়েই রাস্তায় এসে হাঁটতে লাগলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখের পানিগুলো যেন আজ বড্ড অবাধ্য হয়েছে, কিছুতেই থামছে না। তুমি যখন দৃষ্টিহীন ছিলে তখন এই সুলতানি তোমার সব ছিল, আর এখন দৃষ্টি ফিরে পেতেই সেই তোমার অচেনা হয়ে গেল। তাহলে কি তুমি কখনোই ভালোবাসোনি আমায়? তোমার বলার প্রত্যেকটা ভালোবাসাময় কথা সবই কি মিথ্যে ছিল তাসফি?
কথাগুলো বলতে বলতে আবারও চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল। চোখ জোড়া মুছে নিয়ে সামনে তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে গেল, আর আমি রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পরেই চোখ জোড়া বন্ধ হয়ে এলো। মনে মনে তখন একটাই প্রার্থনা করছিলাম, এই চোখ জোড়া যেন আর না খোলে। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত মেহমানদের মধ্যে থেকে একজন মহিলা আর একজন মহিলাকে বলে উঠল, ছি ছি, কি দেখছি এইসব আমরা? মেয়ের প্রথম স্বামী বেঁচে থাকতেও মেয়ে কিনা আরেকটা বিয়ে করছে, ছি। এসব হচ্ছেটা কি? ওই লোকটা কে ছিল? আর আমার সাথেই বা তার কখন বিয়ে হলো? আর মিমি, তুই তুই ওই লোকটাকে কেন ভাইয়া বললি? আর তাকে কি বুঝিয়ে বলার কথা বললি? আর এই আন্টিটাই বা কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, আমি তোকে বুঝিয়ে বলছি সবটা। না, কিছু বলবি না তুই এখন। যা বলার বিয়ের পর বলবি। তাসফিয়া মা আমার, বিয়েটা করে নে, দেরি হয়ে যাচ্ছে তো। পরে না হয় যা জানা আর জেনে নিবি। রহিম সাহেব বলল। উপস্থিত আর একজন মহিলা বলে উঠল, এ মা, মেয়ে তো দেখি কিছুই জানে না, আর বাবা সব জেনেও কিনা মেয়েকে আবারও বিয়ের জন্য জোর করছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। অন্যদিকে রহিম সাহেবের কথায় মিমি ও তাসফিয়ার মা ভীষণ অবাক হয়ে যায়। না বাবা, আমি আগে জানবো ওই লোকটা কে ছিল, আর কেনই বা আমাকে নিজের স্ত্রী বলে সবার সামনে এভাবে দোষারোপ করলো। তা না জানা অবধি আমি বিয়ে করব না। আরে মা, ওই ছেলেটার কথা ছাড় এখন। কোথাকার কে এসে না তোকে নিজের স্ত্রী বললে কি তুই তার স্ত্রী হয়ে যাবি নাকি? এইসব বখাটে রাস্তার ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। টাকার লোভে এমন করে এরা। রহিম সাহেবের কথায় যেন আকাশ থেকে পড়ল মিমি ও তার মা। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, কাকে বখাটে রাস্তার ছেলে বলছো তুমি? তাকে যে কিনা আপুর। চুপ কর, আর একটাও কথা বলবি না তুই। রেগে বলল রহিম সাহেব। তুমি ওকে চুপ করতে বলছো কেন? হ্যাঁ, আর তুমি বা কেন এখনো সত্যিটা লুকানোর চেষ্টা করছো ওর কাছ থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আফসানা বেগম, তাসফিয়ার মা বলল। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না তোমরা দুজনে। রহিম সাহেব রেগে বলল, তুমি চুপ করো বাবা। মা, তুমি কোন সত্যি কথা বলছো? আর বাবাই বা আমার কাছ থেকে কোন সত্যি লুকানোর চেষ্টা করছে এখনো? আর মিমি, তুই কি যেন বলতে চাইছিলি আমায়? সে আমার কি? বল আমায়। আপু, আসলে উনি। আর কিছু বলার আগেই রহিম সাহেব ধমক দিয়ে উঠলেন, চুপ, তোকে না আমি বারণ করেছি এখন কিছু না বলতে? বাবা ধমকে মিমি ভয়ে চুপ হয়ে যায়। এইদিকে তাসফিয়ার মনে সন্দেহটা আরো বেড়ে যায় তার বাবার এমন কার্যকলাপে। তাসফিয়া তার বাবাকে কিছু বলতে যাবে এমন সময় তার মা আফসানা বেগম বলে উঠলেন, তুমি মিমিকে চুপ করাতে পারলেও আমাকে পারবে না। আমি খুব ভালো করেই জানি তুমি কেন এখনো সব কিছু ওর কাছ থেকে লুকাতে চাইছো, কিন্তু আমি তোমাকে তা করতে দেব না। আমার মেয়ের কাছ থেকে তার ভালোবাসাকে, তার মুখের হাসিকে, তার ভালো থাকাকে তার কাছ থেকে কেড়ে নিতে পারবো না, কিছুতেই না। আফসানা বেগম রেগে বলল, আম্মু, তুমি এসব কি বলছো? আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে দিবে না মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো তাসফিয়া। তাসফিয়া মা আমার, একটু আগে যে ছেলেটা এসে তোকে নিজের স্ত্রী দাবি করলো, সে আর কেউ না, তোর স্বামী, যার সাথে তোর বিয়ে হয়েছিল তুই যখন দৃষ্টিহীন ছিলি তখন। আর সে যা যা বলেছে সব সত্যি। আফসানা বেগম বলল, কি? তুমি এসব কি বলছো কি আম্মু? আমার বিয়ে তো সুলতানের সাথে হয়েছে। হ্যাঁ আপু, তুই ঠিক বলেছিস। তোর বিয়ে সুলতান ভাইয়ার সাথেই হয়েছে। আর সেই সুলতান ভাইয়া আর কেউ না, ওই ভাইয়াটাই ছিল যে একটু আগে তোকে নিজের স্ত্রী দাবি করলো আর তোকে ভুল বুঝে চলেও গেল। মিমি বলল তার মায়ের বলার আগেই। কি? তাসফিয়ার মাথা যেন বাজ পড়ল। হ্যাঁ মা, মিমি একদম ঠিক বলেছে। ওই ছেলেটাই তোর সুলতান, যাকে তুই চোখে না দেখো ভালোবেসে ফেলেছিলিস। ওই ছেলেটাই যদি আমার সুলতান হয়, তাহলে এ কে?
তাসফিয়া অবাক হয়ে তার পাশে বরের বেশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এ আর কেউ না, তোর বাবার বিজনেসের পার্টনারের ছেলে রাকিব। আফসানা বেগম বলল। কি? এই রহিম সাহেব রেগে ভেতরে ভেতরে জ্বলছে, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। এদিকে তাসফিয়া বসে পড়ে হাঁটু গেড়ে আর কয়েক মুহূর্ত চুপ করে থাকে, নিচের দিকে তাকিয়ে। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, কেন কেন আমার সাথে এমনটা করলে তোমরা? কেন আমার স্বামী থাকতেও অন্য একজনকে আমার স্বামী সাজিয়ে আমার সামনে আনলে? বলো, কেন কেন করলে এমনটা আমার সাথে তোমরা? এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমাদের কাছে মা। আফসানা বেগম বলল। কি এমন হয়েছিল যার জন্য তোমরা আমার সাথে এভাবে ছলনা করলে? অন্য একজনকে আমার স্বামী সাজিয়ে আমার সামনে আনলে? তোর নিশ্চয়ই মনে আছে, তোর চোখের অপারেশনের কিছুদিন আগেই তোর বাবা সুলতানকে ব্যবসায়ের কাজে লন্ডনে পাঠিয়েছিল। মনে আছে। তোর চোখের অপারেশনের পর চোখের ব্যান্ডেজ যেদিন খোলা হয়েছিল তার ঠিক 3 দিন আগেই আমরা জানতে পারি সুলতান লন্ডনে যে ফ্ল্যাটে থাকতো সেটাই আগুন লেগেছে। পরে আগুন নেভানোর পর ফ্ল্যাটে একজনের ডেড পাওয়া যায়, যার সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার তার চেহারা চেনা যাচ্ছিল না। পরে সবাই ভেবে নেয় যে মারা গেছে সে আর কেউ না, সুলতান। কারণ ফ্ল্যাটে আগুন লাগার কিছুক্ষণ আগে শুধু সুলতানই ছিল, আর তাছাড়া যে মারা গেছে তার কাছে সুলতানের ফোন মানিব্যাগ পাওয়া যায়। তাই আমরাও ভেবে নেই যে সুলতান মারা গেছে সেই দুর্ঘটনায়। এরপর কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলেন, এরপর তো চোখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এলে আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি। কারণ তুই চোখের ব্যান্ডেজ খোলার পর সর্বপ্রথম সুলতানকেই দেখতে চেয়েছিলি, কিন্তু তুই তাকে দেখবি কি করে? সে যে আর নেই, যা তোকে আমরা বলতে পারিনি তখন। কেননা ডক্টর বলেছে কোনো অবস্থাতেই যেন তোর চোখে পানি না আসে, কমপক্ষে 1 থেকে 1.5 মাস, অন্যথায় তুই তোর দৃষ্টিশক্তি আবারও হারিয়ে ফেলতে পারিস। আর তোকে যদি আমরা সুলতানের মৃত্যুর কথা বলতাম তাহলে যে তুই সেটা সহ্য করতে পারতিস না মা। তাই আমরা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রাকিবকে তোর সামনে সুলতান সাজিয়ে আনি। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আফসানা বেগম। কিন্তু আম্মু, আমার তো চোখের ব্যান্ডেজ খোলার আজ প্রায় 2 মাস হতে চললো। তোমরা তো আমাকে সত্যিটা বলতে পারতে, তাই না? কিন্তু না, তোমরা তা না করে উল্টো আমাকে আবারও বিয়ে দিতে যাচ্ছিলে অন্য একজনের সাথে। কিন্তু কেন আম্মু? উত্তর দাও। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তাসফিয়া। তোর ভালোর জন্যই আমরা এমনটা করতে বাধ্য হয়েছি মা। তোকে ওর মৃত্যুর সংবাদ দিলে তুই যে সেটা কিছুতেই সহ্য করতে পারতিস না মা, অনেক ভেঙে পড়তি। তাই আমরা তোর ভালোর কথা চিন্তা করি তোকে আবারও বিয়ে দিতে চেয়েছি রাকিবকে সুলতান সাজিয়ে, যেন তুই ভাবিস তোর ভালোবাসা তোর কাছেই রয়েছে। কিন্তু আম্মু, তোমরা কি জানো না যে সত্যি সবসময় লুকিয়ে থাকে না, একবার না একবার সেটা বেরিয়ে আসেই। আম্মু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। বিয়ের পর যদি জানতে পারি আমার ভালোবাসা আমার কাছে নেই, সে হারিয়ে গেছে অনেক আগেই, আর আমি আবদ্ধ হয়ে গেছি অন্য কারোর বন্ধনে, তখন কি হতো আমার? একবারও কি সেটা ভেবে দেখেছো তোমরা? আমি যে তখন বেঁচে থেকেও মরে যেতাম আম্মু। দেখ মা, যা হবার তা তো হয়েই গেছে, তাই না? তাই এখন আর এইসব নিয়ে কথা বলে কি লাভ বল? আর তার চেয়ে ভালো এক কাজ কর, তুই এখন এই বিয়েটা করে নে, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। রহিম সাহেব বলল। সব সত্যি তাসফিয়া জেনে যাওয়ার পরেও, তার স্বামী বেঁচে আছে তা জানার পরেও বাবার এমন কথায় তাসফিয়া ভীষণ বিস্মিত। সে ভীষণ রেগে বলল, ছি বাবা, তোমার লজ্জা করে না? নিজের মেয়ের স্বামী বেঁচে আছে জেনেও তাকে এখনো আবার বিয়ে দেওয়ার জন্য জোর করছো তুমি? সুলতানকে প্রথম দেখায় চিনতে পারার পরেও তুমি সত্যিটা না প্রকাশ করে তখন আমাকে বিয়ের জন্য তাগাদা দিচ্ছ। আমি সত্যিটা জানি না বলে, কিন্তু এখন তো আমি সত্যিটা জানি। তাহলে এরপরও কি করে বিয়ের জন্য জোর করছো তুমি আমায়? দেখ মা,
সে তো তোকে বলেছে যে সে তোকে ডিভোর্স দেবে, তাহলে আর সমস্যা কোথায় বিয়েটা করতে তোর? রহিম সাহেব বলল। বাবার কথাটা শুনে তার মনে পড়লো কিছুক্ষণ আগেই যে সুলতান তাকে ফুল ভোজে ডিভোর্স দিবে বলে চলে গেছে। কথাটা মনে পড়তেই তাসফিয়ার মনে নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয় নাড়া দিয়ে ওঠে। এই সবের জন্য তোমরা দায়ী, শুধুমাত্র তোমাদের জন্য সুলতান আমায় ভুল বুঝে ডিভোর্স দিবে বলেছে। তোমরা আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে খারাপ বানিয়েছো। একটা কথা শুনে রাখো তোমরা, আমি যদি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি তাহলে তোমরাও তোমাদের মেয়েকে হারিয়ে ফেলবে চিরতরে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলেই তাসফিয়া দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে। মেয়ের এমন কথায় বাবার মুখ বন্ধ হয়ে যায়, আর সবাই তার এমন কথায় ভয় পেয়ে যায় অনেক। আফসানা বেগম তার মেয়ের পেছন পেছন যায়, গিয়ে দেখে তাসফিয়া ভেতর থেকে রুমের দরজা লাগিয়ে দিয়েছে। তিনি তার মেয়েকে এক নাগারে ডাকতে লাগলেন, কিন্তু তাসফিয়া নিশ্চুপ, কোনো সাড়া শব্দ করছে না। এরই মধ্যে সেখানে মিমি ও রহিম সাহেব এসে ডাকতে লাগলো, কিন্তু বরাবরের মতোই তাসফিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে মেয়েকে ডাকার পরেও যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন আফসানা বেগম ও রহিম সাহেবের মনে ভয় ঢুকে যায়। রহিম সাহেব কোনো উপায় না পেয়ে যখন দরজা ভাঙার জন্য অগ্রসর হন, তখনই ভেতর থেকে দরজা খুলে যায়। দরজা খোলার পর সবাই সামনে তাকিয়ে দেখে কালো বোরকা পরিহিতা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা মূলত তাসফিয়া। তারা তাকে এই অবস্থায় দেখে খানিকটা অবাক হয়। আফসানা বেগম অবাক হয়ে বললেন, মা, তুই কোথায় যাচ্ছিস এই সময় রেডি হয়ে? ঘরে বসে থাকলে তো আর আমার স্বামী আমার কাছে ফিরে আসবে না, তাই না? তাই ওকে খুঁজতে যাচ্ছি। কিন্তু মা, তুই ওকে কোথায় খুঁজবি? তুই কি জানিস সে এখন কোথায় থাকবে? আমি কিছু জানি না, তাই বলে তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না আম্মু? আমাকে যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে আম্মু। আচ্ছা, তাহলে তুই মিমিকে নিয়ে যা তোর সাথে। মিমি জানে তোর স্বামী কোথায় চাকরি করে। তোরা দুজন বরং সেখানে গিয়ে ওর খোঁজ নিয়ে আয়। মিমি, চল তাহলে। আচ্ছা। এরপর দুই বোন রওনা হয় সুলতান যে অফিসে জব করে সেই অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা একটা 10 তলা বিল্ডিং এর সামনে এসে গাড়ি থেকে নামে। তাসফি উপরে বিল্ডিং এর গায়ে থাকা বড় সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা SM চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রি। নামটা দেখে তাসফি অনেকটা অবাক হলো, কেননা এটা অনেক বড় একটা কোম্পানি, আর এখানে যে কেউ চাকরি পায় না সহজে। আর তাছাড়াও এই কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে টাকা দেখে নয়, ট্যালেন্ট দেখে চাকরি দেওয়া হয়। তাসফি আর সময় নষ্ট না করে মিমিকে সাথে নিয়ে অফিসের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। গেটের দারোয়ান তাদের দেখে জিজ্ঞেস করলো, কি চাই? তারা উত্তরে বলল ভেতরে যেতে চায়। দারোয়ান তাদের বলল, কিন্তু সেটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ অফিস বন্ধ হয়ে গেছে তাই। কি? কিন্তু এখনো তো অফিস টাইম শেষ হতে অনেক দেরি। মিমি বলল, আসলে আমাদের বসের ছেলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগেই, তাই বাস সবাইকে ছুটি দিয়ে হাসপাতালে চলে গেছেন তাড়াহুড়ো করে। ও আচ্ছা চাচা, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তাসফিয়া বলে ওঠে, করুন। আসলে সুলতান নামের একজন চাকরি করে, আপনি কি তার সম্পর্কে কিছু বলতে পারবেন চাচা? সুলতান? জি চাচা, আপনি কি ওনার সম্পর্কে কিছু বলতে পারবেন আমায়? কিন্তু আমার জানা মতে এখানে কোনো সুলতান নামের তো কেউ চাকরি করে না। আপনি একটু মনে করার চেষ্টা করুন প্লিজ। না, আমার তো মনে পড়ছে না। আপনাদের কাছে তার কোনো ছবি থাকলে দেখান, দেখি চিনতে পারি কিনা। দারোয়ান চাচার কথা শুনে তাসফিয়া তার ছোট বোন মিমির দিকে তাকাতেই সে বলে ওঠে, হ্যাঁ আছে, আমার ফোনে ভাইয়ার ছবি আছে। সত্যি? তাহলে তাড়াতাড়ি ছবি দেখাও নাকি। খুশি হয়ে বলল কথাটা তাসফিয়া। কিন্তু আপু, ফোনটা তো বাড়িতে রয়েই গেছে, ভুলে ফেলে এসেছি রুমে। মন খারাপ করে বলল। মিমির কথায় তাসফিয়ার মনটাও খারাপ হয়ে যায়। ও, তাহলে আপনারা বরং এক কাজ করুন, আগামীকাল এখানে আসিয়েন তার একটা ছবি নিয়ে। তাহলে সুলতান নামের কেউ এখানে চাকরি করে থাকলে সে যদি আসে আপনারা তাকে পেয়ে যাবেন সরাসরি।
আর যদি না পান তাহলে আমি না হয় ছবি দেখে হেল্প করে দেব আপনাদের। হঠাৎ দারোয়ান চাচা বলে ওঠে কথাগুলো। ওকে। মন খারাপ বলল তাসফিয়া। এরপর দারোয়ান চাচাকে ধন্যবাদ জানিয়ে তারা তাদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই তাদের মা আফসানা বেগম প্রশ্ন ছুড়ে দিলেন, কি রে, তোরা পেলি জামাই বাবাজিকে? রহিম সাহেব সোফায় বসে আছেন আর উত্তর জানার জন্য মেয়েদের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছেন। না আম্মু, পাইনি। ভাইয়ার অফিস ছুটি হয়ে গেছে মালিকের ছেলের হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ায়। তাসফিয়া কাউকে কিছু না বলে মন খারাপ করে নিচে রুমে চলে যায়। সবাই তার চলে যাওয়ার দিকে চেয়ে আছে। নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে আফসানা বেগম ও মিমি। তারা যদি সময় থাকতে সত্যিটা তাসফিয়াকে বলে দিত তাহলে হয়তো মুখ থেকে এভাবে হাসিটা হারিয়ে যেত না তাসফিয়ার। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু তাসফিয়ার পেটে এখন পর্যন্ত কিচ্ছুটি পড়েনি। তাকে অনেক চেষ্টার পরেও কেউ খাবার খাওয়াতে পারেনি। রাতে খাবারের সময় তাসফিয়া খাবার খেতে টেবিলে আসেনি, তাই আফসানা বেগম খাবার নিয়ে তার রুমে চলে আসে আর দেখে তাসফিয়া আর তার সুলতানের বিয়ের ছবি দেখছে মন দিয়ে একটা অ্যালবামে, যেই অ্যালবামটা এতদিন লুকিয়ে রেখেছিল তাসফিয়ার চোখের আড়ালে। রুমে কেউ এসেছে বুঝতে পেরে তাসফিয়া মাথা উঁচু করে তাকিয়ে দেখে তার মা এসেছে এবং তার হাতে খাবারের প্লেট। তাসফিয়া তা দেখে তার আম্মুকে খাবার খাবে না বলে চলে যেতে বলে খাবার নিয়ে। আফসানা বেগম বলে, তুই যদি এভাবে খাবার না খেয়ে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে। তাতে আমার কিছু যায় আসে না, তুমি চলে যাও ওগুলো নিয়ে। কিন্তু তার আসে যায়। কার? খানিকটা অবাক হয়ে বলল, তোর বরের। সে যদি জানতে পারে তার পাগলি বউটা সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে তাহলে কিন্তু সে অনেক কষ্ট পাবে। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে? না না, আমি ওকে আর কোনো কষ্ট দিতে চাই না আম্মু। তাহলে আর তাছাড়াও তুই যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করিস আর দুর্বল হয়ে পড়িস তাহলে তোর বরকে খুঁজবি কি করে? আচ্ছা ঠিক আছে, দাও তাহলে, আমি খেয়ে নিচ্ছি। শুধুমাত্র ওর কথা ভেবে খাচ্ছি, নয়তো খেতাম না। এই তো লক্ষ্মী মা আমার, আয় আম্মু, তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর আফসানা বেগম তার মেয়েকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। পরের দিন সকাল সকাল তাসফিয়া ও মিমি চলে আসে সেই অফিসের সামনে যেখানে সুলতান চাকরি করে। তাদের আসতে দেখি দারোয়ান চাচা তাদের চিনে ফেলে। যদিও তারা দুজনেই বোরখা পরা ও মুখ ঢাকা, তারপরেও চিনে ফেলে, কেননা তারা গতকাল এভাবেই এসেছিল, তাই তাদের দেখে চিনতে কষ্ট হলো না দারোয়ান চাচার। দারোয়ান চাচা বলল, ছবি এনেছেন ওনার, যাকে খুঁজতে এসেছেন আপনারা? জি চাচা, এনেছি, এনেন। বলে মিমির ফোনে থাকা সুলতানের পিকটা দেখায় দারোয়ান চাচাকে তাসফিয়া। ছবিটা দেখে দারোয়ান চাচা যা বললেন তা শুনে তাসফিয়া ও মিমি দুজনেই হুঁশ উড়ে যায়। ছবিটা দেখে দারোয়ান চাচার চোখ দুটি বড় হয়ে যায়। দারোয়ান চাচা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইনার ছবি আপনাদের কাছে কিভাবে এলো? আপনি ওনাকে চেনেন চাচা? খুশি হয়ে জিজ্ঞেস করলো তাসফিয়া। চিনবো না কেন, অবশ্যই চিনি, কিন্তু আপনাদের কাছে এনার ছবি কি করে এলো? সে অনেক লম্বা কাহিনী চাচা, আপনি বুঝবেন না। একটু কষ্ট করে যদি বলতেন সুলতান ভাইয়া আজ অফিসে এসেছেন কিনা তাহলে খুব উপকৃত হব চাচা। মিমি বলল, না, উনি অফিসে আসেননি আজ। ও, উনি কোথায় থাকেন সে ব্যাপারে কি কিছু বলতে পারবেন চাচা? তাসফিয়া আশাবাদী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা কি ওনাকে সত্যিই চেনেন? প্রকোচকে জিজ্ঞেস করলো, অবশ্যই চিনি। ছবিটা দেখেও কি আপনার বিশ্বাস হচ্ছে না চাচা? মিমি বলল, যদি তাই হয় তাহলে আপনারা ওনার সম্পর্কে কেন কিছুই জানেন না? কে বলেছে জানি না, আমরা ওনার সম্পর্কে অনেক কিছু জানি চাচা। মিমি বলল, তা কি কি জানেন ওনার সম্পর্কে? এই তো, ওনার পুরো নাম সুলতান মাহমুদ। উনি এই অফিসে চাকরি করেন। আর উনি কি কি বলেন? উনি এই অফিসে চাকরি করে? হা হা হা। কি হলো চাচা, আপনি এভাবে হাসছেন কেন? তাসফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তা নয় তো কি করব? কি বললেন যেন উনি এই অফিসে চাকরি করে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাদের ভুল ধারণা। উনি এই অফিসে চাকরি করেন না, উল্টো ওনার এই অফিসে আমরা সবাই চাকরি করি। ওনার অফিসে আপনারা চাকরি করেন মানে? দুজনেই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। মানে সোজা কথা, উনি এই তো বড় কোম্পানির মালিকের একমাত্র ছেলে, আর এই কোম্পানির ফিউচার বস সুলতান মোহাম্মদ চৌধুরী। দারোয়ান চাচার মুখ থেকে এমন বাক্য শুনে দুজনেই যেন আকাশ থেকে পড়ল। দুজনেই নীরব হয়ে রইল কিছু সময়। নীরবতা ভেঙে মিমি বলল, কি বলছেন এসব? সুলতান ভাইয়া এই কোম্পানির মালিকের ছেলে? আমি ঠিকই বলছি, উনি এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে সুলতান মাহমুদ চৌধুরী। আবারও কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো তাদের মধ্যে। তবে এইবার নীরবতা ভেঙে তাসফিয়া কি যেন মনে করে বলে ওঠে, ওয়েট, চাচা, আপনি কি বললেন যেন? সুলতান এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে? হ্যাঁ। চাচা, আপনি তো কালকে মালিকের ছেলের অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন আমাদের। আচ্ছা, ওই ছেলেটা সুলতান নয় তো? ভয় ভয় কথাটা বলতে গিয়ে গলাটা বারবার আটকে আসছিল তাসফিয়ার। জি, আপনার সন্দেহটাই ঠিক, কালকে সুলতান স্যারেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল। কথাটা শুনেই যেন তাসফিয়ার মাথাটা চক্কর দিয়ে ওঠে, আর সে দুপা পিছিয়ে যেতেই মিমি তাকে ধরে নেয়। তাসফিয়ার এমন রিয়েক্ট দারোয়ান চাচা অনেক অবাক হয়ে যায়। আপু, তুই শান্ত হ, আমি কথা বলছি তো। চাচা, সুলতান ভাই এখন কোথায় আছে? স্যারকে তো আল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আপনারা স্যারের কি হন? আর আপনার বোনই বা স্যারের অ্যাক্সিডেন্টের কথা শুনে এত রিয়াক্ট করলো কেন? স্বামী বিপদের কথা শুনে যে কোনো স্ত্রী এমনই রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক, তাই না? মানেটা এখন বোঝানোর সময় নেই, অন্য একদিন বলবো আপনাকে। ধন্যবাদ চাচা। বলে মিমি আর তাসফিয়া হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে চাচা তাদের চলে যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকে, সব যেন তার মাথার উপর দিয়েই চলে গেছে। তাসফিয়া ও মিমি হসপিটালে গিয়ে সুলতানের খোঁজ করতেই তারা জানতে পারে যে কিছুক্ষণ আগেই সুলতানকে তার মা বাবা এসে নিয়ে গেছে। এরপর তাসফিয়া ও মিমি দুজনেই মুখ ভার করে বাড়িতে ফিরে আসে। তাদের ফিরতে দুপুর হয়ে যায়। আফসানা বেগম ও রহিম সাহেব দুজনেই তখন ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলেন তাদের মেয়েদের জন্য। এমন সময় তাদের ফিরে আসতে দেখে আফসানা বেগম জিজ্ঞেস করলেন, কি রে, তোদের দুজনের মুখ এমন ভার হয়ে আছে কেন? আজকেও কি কোনো খোঁজ পেলি না ওর? তাসফিয়া কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। খোঁজ তো পেয়েছি আম্মু, কিন্তু কি? আসলে আম্মু, আমরা সেখানে। এরপর মিমি তার আম্মুকে সবটা খুলে বলে, নিজেও নিচের রুমে চলে যায়। এই রহিম সাহেবের মিমির সব কথা শুনে ধপাস করে সোফায় বসে পড়েন, মাথায় হাত দিয়ে। এমন সময় আফসানা বেগম বলে ওঠেন, কেউ মনে হয় বলেছিল সুলতানকে রাস্তার ছেলে, আর সে নাকি টাকার জন্য তার নিজের মেয়েকে স্ত্রী বলেছিল, অথচ সেই সুলতানই তার মতো 20-30টা বড়লোককে হাতের ইশারায় নাচানোর ক্ষমতা রাখে। কথাগুলো কানে আসতেই রহিম সাহেবের চেহারাটা কালো হয়ে যায়, তবে তিনি কোনো উত্তর করলেন না। এদিকে তাসফিয়া নিচের রুমে এসেই বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে তাসফিয়ার, কেননা সেই যে তার ভালোবাসাকে চিনতে পারেনি, আর এই জন্যই যে তার প্রিয় মানুষটার আজ এই অবস্থা হয়েছে পরদিন সকালে। কতবার করে বললাম বিয়ে করতে, কিন্তু না, আমার কথা কানেই তুলল না। বলি এখন ক্ষতিটা কার হয়েছে? বিয়েটা যদি করতো তাহলে এই সময়ে বউয়ের সেবা যত্নটা অন্তত পেত। বলি আমি মানুষ তো একজন নাকি, এক হাতে কয় দিক সামলাবো শুনি? ফাহিমা চৌধুরী অর্থাৎ সুলতানের আম্মু বলল কথাগুলো। রায়হান চৌধুরী অর্থাৎ সুলতানের বাবা সোফায় বসে খবরের কাগজ দেখছিলেন। তখন নিজের স্ত্রীর কথা শুনে বলল, রান্নার দায়িত্বটা একজনকে দিয়ে দিলেই তো হয়, এত লোক থাকতে এত কাজ করার কি আছে? আমি সেটাই বুঝলাম না। রান্নাঘর থেকে কথাটা শুনে ফাহিমা বেগম খুন্তি হাতে হাজির হন রায়হান সাহেবের সামনে। ওই কি বললা তুমি? হাতে খুন্তি দেখে তুতলিয়ে বলল, কই আমি আবার কি বললাম? কি বললাম মানে? তুমি জানো না সুলতান আমার হাতে রান্না খাবার ছাড়া কিছুই খেতে চায় না?
জানি তো। তাহলে বলো না কেন অন্য একজনকে দায়িত্ব দিতে? মাই ডিয়ার সুইট হার্ট, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি। আমার বউটা এত কাজ করে, কষ্ট করে, আমার কি তা দেখতে ভালো লাগে তুমি বলো? রায়হান সাহেবের কথায় ফাহিমা বেগম লজ্জা পায়, তবে অভিমানী কণ্ঠে বলবে, আমার কষ্ট যদি বুঝতে তাহলে ছেলেকে বিয়ে করতে ঠিকই তুমি রাজি করাতে, কিন্তু না, তুমি রাজি করানো তো দূরের কথা, ছেলেকে বিয়ের কথাটাও একবারও বললে না। এতটুকু বলেই তিনি তার হাজবেন্ডের দিকে তাকালেন। দেখলেন তিনি এখনো খবরের কাগজে মুগ্ধ আছেন। কেননা তার যে এখানে কিছুই বলার নেই, তিনি আবারও বলতে লাগলেন, এখন যদি ছেলেকে বিয়ে করাতে তাহলে ওকে ওর বউ সব সময় দেখে রাখতো, আমাকে এত চিন্তা করতে হতো না। আমি তো আর আমার ছেলেটার পাশে সব সময় বসে থাকতে পারি না, তাই না? এখন ওর বউ থাকলে সে তো ওর পাশে সব সময় থেকে ওর খেয়াল রাখতে পারতো, তাই না? মা হয়ে নিজের ছেলের এইটুকু ভালো কি আমি চাইতে পারি না? অবশ্যই চাইতে পারেন। মা হয়ে নিজের ছেলের ভালো চাওয়া তো প্রত্যেক মায়েরই কর্তব্য ও অধিকার দুটোই। হঠাৎ কে একজন বলে ওঠে কথাগুলো। কে? বলেই পেছনে তাকান রহিমা বেগম ও রায়হান সাহেব দুজনেই। আমি। আর তারা তাকিয়ে দেখলো অপরূপা সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে নীল রঙের শাড়ি, মাথায় ঘোমটা, মেকআপবিহীন চেহারা, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা এক পরী। তবে তার চোখের নিচে কালি পড়েছে অনেকটা। ফাহিমা বেগম এগিয়ে গিয়ে তার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে তাকে জিজ্ঞেস করল, কে তুমি আর এখানে? পুরো কথা শেষ হওয়ার আগেই মেয়েটা তার পা ছুঁয়ে সালাম করলো। হঠাৎ এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ফাহিমা বেগম। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে অদ্ভুত তো, তুমি আমাকে সালাম করলে কেন? বারে, শাশুড়ি মাকে সালাম করব না তা কি করে হয়? শাশুড়ি মা মানে? কে তোমার শাশুড়ি মা? অবাক হয়ে জিজ্ঞেস করবে। কেন আপনি? কথাটা বলি রায়হান সাহেবকে গিয়েও সালাম করলো তাসফিয়া। দোয়া করুন বাবা, আমি যেন আপনার ছেলেকে দেখে রাখতে পারি সব সময়। রায়হান সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এবার মনে হয় তুমি কষ্ট ও চিন্তা দুটোই কমবে। তোমার পুত্রবধূ যে চলে এসেছে তোমাকে সাহায্য করতে। কি সব আবল তাবল বকছো তুমি? হ্যাঁ, চিনি না জানি না কে না কে এসে নিজেকে আমার ছেলে বউ বললে কি সে আমাদের পুত্রবধূ হয়ে যাবে নাকি? কিন্তু মা, আমি তো সত্যি আপনাদের ছেলের। কি প্রমাণ আছে যে তুমি আমাদের ছেলের বউ? তোমাদের বিয়ে বা কখন হলো? তাসফিয়া মুচকি এসে বলল, আমি জানতাম মা আপনি এটাই জিজ্ঞেস করবেন, তাই আমি এগুলো নিয়ে এসেছি আমার সাথে। এরপর তাসফিয়া জরুরি কাগজপত্র আর বিয়ের ছবিগুলো দেখায় তার শাশুড়ি মাকে। ছবিগুলো দেখে চোখ জোড়া বড় হয়ে যায় ফাহিমা বেগমের। তিনি ধপাস করে সোফায় বসে পড়েন। রায়হান সাহেব তার স্ত্রীর এমন বিয়ে দেখে তার কাছ থেকে ছবি আর কাবিনের কাগজটা নিয়ে যা দেখেন তা দেখে তারও মুখটা কালো হয়ে যায়। এরপর সবাই কিছুক্ষণ নীরব থাকে। নীরবতা ভেঙে ফাহিমা বেগম বলল, এবার বুঝতে পারছি ফাসিল পোলাটা কেন বিয়ের কথা বললে এত বাহানা করতো। আমি এতবার করে বললাম বিয়ে করতে, তখন যদি একবার বলতো ও বিয়ে করেছে তাহলে কি এমন হতো? আমি কি ওর বউকে মেনে নিতাম না? আমার ছেলেটা আমাকে কতটা ভালো চিনে তা আজ জানতে পারলাম। বলতে বলতে টুপ করে এক ফোঁটা চোখের পানি গাল দিয়ে গড়িয়ে পড়ে ফাহিমা বেগমের। আরে তুমি কাঁদছো কেন? দেখো, সুলতান যখন এইরকম সিদ্ধান্ত নিয়েছে তার মানে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। সেটা তো দেখতেই পেলাম। বলেই ফাহিমা বেগম তার রুমে চলে গেলেন। রায়হান সাহেবও তার পেছনে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়েন আর বললেন, উপরের তলায় দ্বিতীয় রুমটা সুলতানের। কথাটা বলেই তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন তাকে শান্ত করতে। এরপর তাসফিয়া উপর তলায় দ্বিতীয় রুমটায় চলে আসে। এসে দেখেন সুলতান বিছানায় শুয়ে আছে। তার মাথায়ও দু হাতে আর এক পায়ে ব্যান্ডেজ করা। দৃশ্যটা দেখে তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আর এক মুহূর্ত
অপেক্ষা না করে তার কাছে যায়। তাসফিয়া সুলতানের মাথার কাছে গিয়ে তার কপালে একটা চুমু খায়। এমন সময় তার গাল বেয়ে একটি অশ্রুকণা সুলতানের চোখের উপরে পড়ে। হঠাৎ চোখের উপরে পানি পড়ায় আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই পাগলিটাকে চোখের সামনে দেখে আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। পরক্ষণে মনে পড়লো সে এখানে কিভাবে আসবে। সে তো আমার সম্পর্কে কিছুই জানে না। তার মানে আমি স্বপ্ন দেখছি। আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে তাসফিয়া আমাকে জড়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম এটা স্বপ্ন নয়, বাস্তব। কিন্তু সে এখানে কিভাবে এলো? এ কি তুমি? তুমি এখানে কি করে আসলে? তাসফিয়া আমার বুক থেকে মাথা তুলে বলল, তুমি কি ভেবেছো আমাকে কিছু না বললে আমি তোমার ব্যাপারে কিছু জানতে পারবো না? ও আচ্ছা, জানতে পেরেছো, ভালো কথা। কিন্তু এখানে কেন এসেছো? তোমার শাড়ির বাড়িতে না গিয়ে? স্বামীর বাড়িতেই তো এসেছি, তুমিই তো আমার স্বামী। না, আমি তোমার কেউ না, চলে যাও এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে চলে যাও এখান থেকে। কিছুটা চিৎকার করে বলতে না বলতেই আমি আ করে উঠলাম মাথার ব্যথায়। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, তুমি প্লিজ উত্তেজিত হইও না। আমাকে যত ইচ্ছে কষ্ট দাও, সহ্য করে নিব, কিন্তু প্লিজ নিজেকে কষ্ট দিও না। আমি যে তা সহ্য করতে পারবো না। কথাগুলো বলে তাসফিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। পাগলিটা রুম থেকে চলে যেতেই আমার চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। কেননা পাগলিটার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। চাইলেও ওকে কাছে টেনে নিতে পারছি না। কিন্তু একটা অভিমান আমার মধ্যে কাজ করছে, যা আমাকে তার থেকে দূরে সরিয়ে রাখছে। দুপুরে খাওয়ার সময় তাসফিয়া খাবার নিয়ে আসলো আমার জন্য। আমি খাবো না বলে ওকে চলে যেতে বললাম। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, রাগ তো আমার উপরে, তুমি খাবারের উপরে কেন রাগ করছো? প্লিজ খেয়ে নাও, নয়তো ওষুধ খাবে কি করে? প্লিজ খেয়ে নাও। পাগলিটার চোখের পানি সহ্য হচ্ছিল না আর, তাই বাধ্য হয়ে চুপচাপ খেয়ে নিলাম। মনে মনে অনেক খুশি হলাম, কারণ এই প্রথম পাগলিটা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল। আগে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, আজ সে আমাকে খাইয়ে দিল নিজের হাতে। তবে তাকে বুঝতে দিলাম না কিছু। খাবার খাওয়ার পরে ওষুধ খাইয়ে খাবারের প্লেটে নিয়ে চলে গেল। রাতে খাবার খাওয়ার পর্ব শেষে তাসফি রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমি তা দেখে বললাম, দরজা বন্ধ করলে কেন? স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় কি কখনো দরজা খুলে রাখে নাকি? মানেটা কি? এত মানে জানতে হবে না, চুপচাপ শুয়ে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। তোমার কাজ মানে? অবাক হয়ে বোকার মতো জিজ্ঞেস করলাম। তাসফি কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে তার ব্যাগ থেকে একটা ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তাসফি একটা গোলাপি নাইট ড্রেস পরে বের হয়। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। কিছুক্ষণ পরে ঘোরটা কেটে গেল যখন দেখলাম পাগলিটা আয়নায় আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমি তো দেখার সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে শুয়ে পড়লাম আর মুখটাও কম্বল দিয়ে ঢেকে ফেললাম। এদিকে আমার কাণ্ড দেখে তাসফিয়ার ভীষণ হাসি পাচ্ছে আর মনে মনে নিজেকে নিজেই বাহবা দিচ্ছে। তাটা খুব ভালো করেই জানে আমি ওকে এই রূপে দেখলে ওর মধ্যে হারিয়ে যাব, তাই তো এমন করলো। পাগল মনে মনে কথাগুলো বলে নিজে নিজেই মুচকে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর তাসফিয়া এসে আমার পাশে বসলো। যখনই শুতে যাবে তখন আমি মাথা বের করে বললাম, তুমি এখানে কেন? ঘুমোবো তাই? না, এখানে তুমি ঘুমাতে পারবে না। তাহলে কোথায় ঘুমাবো? মন খারাপ করে বললো, যেখানে খুশি সেখানে, তবে এখানে না। আর কিছু না বলে মুখ ঢেকে ফেললাম। মুখে বললেও মনে মনে খুব করে চাইছিলাম সে আমার পাশেই ঘুমায়। কিছুক্ষণ পর আমি মাথা বের করে ওকে চোখ বুলিয়ে খুঁজলাম, কিন্তু পেলাম না। ও কি তাহলে চলে গেল? এমন সময় চোখ গেল সোফার উপরে, দেখলাম বউটা আমার সেখানে শুয়ে আছে। তোর ভালো লাগে না, চাইলাম কি আর হলো কি। মন খারাপ করে আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 2:30টার দিকে বুকের উপরে গরম হাওয়া অনুভব করায় ঘুম ভেঙে গেল। তাকে দেখি কেউ একজন আমাকে জোরে ধরে আরামসে ঘুমাচ্ছে। বুঝতে বার করলো না যেটা আমার পাগলি বউ ছাড়াই কেউ না। আমার মুখে হাসি ফুটে উঠলো। আমি আমার এক হাত দিয়ে পায়টাকে বুকের আরও কাছে টেনে নিয়ে জোরে ধরলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে প্রায় 7টা বাজে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম পাগলিটা এখন আমাকে জোরে ধরেই আছে। বুঝতে পারলাম পাগলিটা অনেকদিন পর আবারও নিজের প্রিয় স্থান খুঁজে পাওয়ার একটু ভালো করে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ভীষণ মিষ্টি লাগছে ওকে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চুমু খেয়ে বসলাম ওর কপালে। যাক বাবা, চুমু খাওয়ার সাথে সাথে দেখি নড়ে চড়ে উঠলো। কোনো উপায় না পেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো করে ঘুমানোর ভান করতে লাগলাম। এদিকে তাসফিয়া ঘুম থেকে উঠে সুলতানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর সেও তার কপালে চুমু এঁকে দেয় আর মনে মনে বলল, এটা তোমার রিটার্ন গিফট।
এরপর তাসফি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। সে সোজা কিচেনে চলে আসে আর দেখে তার শাশুড়ি মা ব্রেকফাস্ট বানাচ্ছে। মা, আমি থাকতে আপনি কেন এত কষ্ট করছেন? আমায় দিন, আমি করছি। প্রথমত আমি তোমার মা নই, আর দ্বিতীয়ত আমার রান্নাঘরের বাহিরের কেউ ঢুকে কিছু করুক তা আমার পছন্দ নয়, তাই তুমি এখান থেকে যেতে পারো। ক্ষমা করবেন মা, আমি আপনার কথাটা মানতে পারলাম না। উফ, বড্ড অবাধ্য তো তুমি। যেতে পুরো কথা শেষ হওয়ার আগেই তাসফিয়া তার শাশুড়ি মাকে সেখানে থাকা একটা চেয়ারে বসিয়ে দিয়ে মুচকি এসে বলল, ঠিক ধরেছেন, আমি অনেক অবাধ্য, কিন্তু কি করব বলেন? আমার কাছে আমার মা যেমন, আপনিও তেমন। নিজের মাকে যখন কোনো কাজ সহজে করতে দিই না, তাহলে আপনাকে কি করে করতে দিব? আপনিই বলুন। তাসফিয়ার এমন কথায় তার শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, চুপ করে রইলেন ও কিছুক্ষণ পর কিচেন রুম থেকে বের হয়ে গেলেন। কিচেন রুম থেকে বের হয়ে তিনি ড্রয়িং রুমে গিয়ে বসলেন। তা দেখে রায়হান সাহেব মুচকি এসে বললেন, বাহ, এতদিনে আমি যা করতে পারিনি তা দেখছি তোমার বৌমা করে দেখিয়েছে আজ। কথাটা শুনে ফাহিমা বেগমের বুঝতে বাকি রইল না যে তার হাজবেন্ড সব দেখছে। কিছুক্ষণ পর তাসফিয়া ব্রেকফাস্ট বানিয়ে এনে সবাইকে সার্ভ করে দেয়। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সাথে বসে খেয়ে নাও। তাসফিয়াকে উদ্দেশ্য করে বলল রায়হান সাহেব, না বাবা, এখন না, আগে ও খেয়ে নি, তারপর না হয় আমি খাবো। ও আচ্ছা, তুমি বরং ওর জন্য খাবারটা নিয়ে যাও তাহলে। আচ্ছা। এরপর তাসফিয়া ব্রেকফাস্ট নিয়ে রুমে আসে। এসে দেখে সুলতান নিজেই বিছানা থেকে ওঠার ব্যর্থ চেষ্টা করছে। সে তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে রেখে তার কাছে এগিয়ে যায়। পারছো না যখন, কেন বারবার বৃথা চেষ্টা করছো? আমাকে বললেই তো হয়, আমি নিয়ে যেতাম ওয়াশরুমে। তুমি কি ছিলে এখানে যে তোমার হেল্প নেব? ওকে, আমার দোষ সব। এখন আসো আমার সাথে। এরপর তাসফিয়া সুলতানকে ওয়াশরুমে নিয়ে যায়। এভাবে 1 মাস কেটে যায়। এই 1 মাসে তাসফিয়ার ভালোবাসা আর সেবা যত্নে সুলতান প্রায় সুস্থ হয়ে যায়। সুলতানের মনের ভেতরে জমা হওয়া অভিমানও অনেকটা কমে যায়। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে গাড়ি নিয়ে ঘুরতে বের হব, এমন সময় তাসফিয়া এসে বলল, কোথায় যাচ্ছ তুমি? একটু ঘুরতে যাচ্ছি বাইরে। কেন? ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। কেন? হেমনি। এরপর আমি তাকে আর কিছু না বলে ঘুরতে বের হলাম গাড়ি নিয়ে। অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছি, তাই আলো বাতাসে বেশ ভালোই লাগছে। তারা মনে হয় আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। তাসফিয়াকে নিয়ে ভাবছিলাম, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। অচেনা নাম্বার হয় প্রথমবার ধরলাম না, কিন্তু দ্বিতীয়বার যখন আসলো তখন ইম্পর্টেন্ট কল হতে পারে ভেবে রিসিভ করলাম। হ্যালো, কে? আমি রাকিব, যার সাথে তাসফিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তা কেন কল দিয়েছেন জানতে পারি? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার তো মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে। আমার সাথে আপনার কথা না থাকলেও আমার আছে, আর তাছাড়াও কথাগুলো জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, কখন আর কোথায় দেখা করতে হবে বলেন, আমি আসবো। আপনি চাইলে এখনই দেখা করা যায়। ওকে, কোথায় দেখা করতে হবে বলেন, আমি আসছি। এরপর রাকিবের বলা ঠিকানায় আমি কিছুক্ষণের মধ্যে চলে এলাম। গিয়ে দেখি রাকিব এখনও আসেনি, তাই আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাকিব এসে আমার সামনে বসে পড়লো। তাড়াতাড়ি বলুন, কি বলবেন? এমনিতে আমার অনেক টাইম নষ্ট করেছেন আপনি। এরপর রাকিব এমন একটা কাজ করলো যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে হঠাৎ করে আমার পা ধরে বসলো আর বলতে লাগলো, আমি আপনার পায়ে পড়ি ভাই, প্লিজ আপনি আমার তাসফিয়াকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি ওকে ভালোবেসে ফেলেছি ভাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ভাই, ওকে আমার কাছে ফিরিয়ে দেন। আরে কি করছেন কি? ছাড়ুন, আমার পা ছাড়ুন বলছি। না, আমি পা ছাড়বো না। আগে বলেন আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিবেন। আর সহ্য করতে পারলাম না, দিলাম পাটাকে ঝাড়া। সাথে সাথে সে আমার পা ছেড়ে দিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি তাকে মাটি থেকে উঠিয়ে কলার চেপে ধরে বললাম, ওই তোর সাহস তো কম না? আমার তাসফিয়াকে নিজের তাসফিয়া বলছিস কোন সাহসে? বলে ঠাস করে একটা চড় মারলাম রাকিবকে। তারপর রেগে বললাম, ওই ওকে তোর কাছে ফিরিয়ে দেবো মানে? আমি কি তোদের মাঝে ঢুকেছিলাম নাকি তুই আমাদের মাঝে ঢুকেছিলি? ভাই আমি স্বীকার করছি আমি আপনাদের মাঝে ঢুকেছি,
কিন্তু কি করব আপনিই বলেন। আমি ওর সাথে আপনি এসে যে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। আর তাছাড়াও তার সাথে রাতে সব সময় একসাথে থেকেছি। তার শরীরের প্রত্যেক অঙ্গের ছোঁয়া আমি পেয়েছি। আমি ওর থেকে এতটা ভালোবাসা পেয়েছি যে ভালো না বেসে থাকতেই পারলাম না। কথাটা কানে আসতেই আমার মাথাটার জন্য চক্কর দিয়ে উঠলো। আমার হাত ছুটে গেল রাকিবের কলার থেকে, আর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম। আমার চোখ জোড়া খোলাটে হয়ে এলো, দুপাটা অশ্রুকণা ঝরে পড়লো গাল বেয়ে। আমি বুঝতে পারছি না কি করব। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে গেলাম অজানা গন্তব্যে। এদিকে রাকিব তার চোখের নকল পানি মুছে জোরে জোরে হাসতে লাগলো। বাড়িতে তাসফিয়া বসে বসে অপেক্ষা করছে সুলতানের জন্য। দুপুর হয়ে গেল কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। দুপুরে সবাইকে খাবার দেওয়ার সময় রায়হান সাহেব তাকে তাদের সাথে খেতে বলে, কিন্তু সে সুলতান আসলে খাবে বলে জানিয়ে দেয়। তখন রায়হান সাহেব বলল, কিন্তু মা, সুলতান আসতে আসতে তো রাত হয়ে যাবে। তুই কি এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবি নাকি? কি বলেন, এত দেরি হবে ওর? কিন্তু কেন বাবা? ওর নাকি এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে আজকে, তাই সেখানে গেছে। আচ্ছা আপনারা খেয়ে নিন, এখন আমি পরে খেয়ে নিব। মন খারাপ করে বলল কথাটা। সবার খাওয়া শেষে তাসফিয়া সবকিছু গুছিয়ে রেখে এই রুমে চলে আসে না খেয়ে, আর বিছানায় শুয়ে থাকে মন খারাপ করে। হঠাৎ তার মনে পড়লো তার কাছে তো সুলতানের নাম্বার আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সুলতানকে কল দিল, কিন্তু কল কেটে যায়। সে আবারও কল করে, আর আবারও কল কেটে যায়। তৃতীয়বার কল দিলে ফোন বন্ধ পায়। কি ব্যাপার, সুলতান আমায় ফোন না ধরে বন্ধ করে দিল কেন? কি হয়েছে ওর? রাত 9:30 বেজে গেছে, কিন্তু এখনো সুলতান না আসায় চিন্তায় তাসফিয়ার মাথা কাজ করছে না। রাতে খাবার সময় তাসফিয়া খাবার সার্ভ করে দিচ্ছিল। এমন সময় ফাহিমা বেগম বলল, তুমিও আমাদের সাথে খেয়ে নাও, সুলতানের আস্তে আস্তে নাকি দেরি হবে। আপনি কি করে জানলেন মা? কি করে আবার, সুলতান নিজেই ফোন করে বলেছে। ও আচ্ছা, আমি পরে খেয়ে নিব, আপনারা খেয়ে নিন আগে। সবার খাওয়া শেষে তাসফিয়া সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে আসে, আর বালিশে মুখ গুছে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে তারাই কোনো কারণে সুলতান তার সাথে এমন করছে, কিন্তু কি কারণে সেটাই তাসফিয়া বুঝতে পারছে না। রাত প্রায় 11টা বাজে, কলিং বেল বেজে উঠলো। তাসফিয়া তখন কিচেনে গিয়েছিল পানি আনতে। এমন সময় কলিং বেল বেজে ওঠায় তাসফিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, আর দেখে সুলতান এসেছে। সুলতান তাসফিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়, আর ভেতরে চলে আসে। তাসফিয়া তার পেছন পেছন আস্তে আস্তে বলে, কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল দিলাম, অথচ তুমি আমাকে একবারও কল ব্যাক করলে না। ফোনটাও সারাদিন বন্ধ করে রাখলে, কিন্তু কেন জানো আমার কতটা চিন্তা হচ্ছিল তোমার জন্য। সুলতান তাসফিয়ার কোনো কথাই জবাব না দিয়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে আসে। কি হলো, কোনো উত্তর দিলে না যে আমার প্রশ্নের? কে যে তোকে আমি এত কৈফিয়ত দিতে যাব? এই প্রথম সুলতানের মুখে তুমি এর বদলে তুই শব্দটা শুনে তাসফিয়া ভীষণ অবাক হলো। কি হয়েছে তোমার? সকালেও তো তুমি করে বলছিলে, আর এখন ফিরে এসে তুই করে বলছো। কথাটা বলতে বলতে এগিয়ে গিয়ে সুলতানের বুকে হাত রাখতেই সুলতান ঝাড়ি নিয়ে তার হাতটা সরিয়ে দিল, আর বলল, তোর তাসমি একদম আমাকে ছুবে না তোমার নোংরা হাত দিয়ে, রেখে বললাম আমি। নোংরা হাত মানে কি বলছো কি তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবাক হয়ে বলল, তোমার সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল সুলতান। এদিকে সুলতানের এমন কথা শুনে তাসফিয়া ধপাস করে বিছানায় পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছে না সুলতান কেন তাকে নোংরা বলল। সে তো নোংরা শব্দটা শোনার মতো কোনো কাজই করেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেড়ে দিকে তাসফিয়া কাঁদছে। আমি তাদেরকে সঙ্গে সঙ্গে চোখ সরে নিলাম, নয়তো যে আমি গলে যাব। এরপর ওকে কিছু না বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। তাদেরকে তাসফিয়া বলল, এ কি তুমি শুয়ে পড়লে যে, খাবার খাবে না? খেয়ে এসেছি। ও আমি তো ভাবলাম তোমার সাথে খাবো, তাই দুপুর থেকে কিছু খাইনি পানি ছাড়া। মন খারাপ করে বলল। কথাটা শুনে না চাইতেও এক ফোঁটা অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়লো।
সে দেখার আগে তা মুছে ফেলি। ও আচ্ছা, যাও গিয়ে খেয়ে নাও এখন। আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? কেন? আমি যখন ছিলাম না তখন তো ঠিকই খেয়েছো অন্য একজনের সাথে, এখনো তাই করো। ভেবে নাও সে খেয়েছে তাই তুমিও খেয়ে নাও। রেগে বললাম কথাটা শুনে না চাইতো তাসফিয়ার চোখ জোড়া অশ্রুতে ভরে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ওয়াশরুমে চলে গেল। সে চলে যেতেই আমিও আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। দৃষ্টিহীন থাকতে তুমি আমার উপস্থিতি অনুপস্থিতি সব বুঝতে পারতে, অথচ দৃষ্টি ফিরে পেতেই সব ভুলে গেলে। তাহলে কি তুমি আমায় মন থেকে কখনোই ভালোবাসোনি? কিছুক্ষণ পর তাসফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ে। সকালে খাবার টেবিলে তাসফিয়া সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। তখন ফাহিমা বেগম বলল, এই মেয়ে, এখন তো আমাদের সাথে বসে খাবার খাও। এখন তো তোমার হাজব্যান্ডও আছে, তাই না? নাকি আজকেও গতকালের মতন পরে খাবো বলে সারাদিন না খেয়ে থাকার ধান্দায় আছে? কি বলো, গতকাল সারাদিন না খেয়েছিলে বৌমা? হুম। তাসফিয়া অবাক হয়ে যায়। তার শাশুড়ি কি করে জানলো যে সে না খেয়েছিল গতকাল? কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। সুলতানের কথায় তাসফিয়া বসে পড়ে। কিছুক্ষণ পর সবার খাওয়ার মাঝে আমি বলে উঠলাম, আব্বু আমি অফিসে জয়েন করতে চাই, তাও আজকে। অফিসে যাবি, এটা তো ভালো কথা। তাই বলে আজ থেকেই? হুম। আমি তো ভাবলাম তুই বৌমার সাথে কয়েকদিন টাইম স্পেন্ড করবি, ঘুরবি ফিরবি, তারপর না হয় অফিসে জয়েন করবি। আমিও তো তাই চেয়েছিলাম আব্বু, কিন্তু তা যে আর সম্ভব নয়, মনে মনে বললাম। এইদিকে সুলতানের অফিসে যাওয়ার কথা শুনে তাসফিয়ার মন খারাপ হয়ে যায়। নাস্তা করে আমি রুমে এসে রেডি হতে লাগলাম। এরই মধ্যে তাসফিয়া এসে আমার গলায় টাই পরাতে যাবে, তখন আমি তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তোমাকে না বারণ করছি, তোমার নোংরা হাত দিয়ে আমাকে একদম ছুবে না। তুমি কেন আমাকে বারবার নোংরা বলছো? আমি কি এমন করেছি যার জন্য আমাকে নোংরা বলছো? হ্যাঁ, রেগে বলল, যে মেয়ে নিজের সব কিছু অন্যকে বিলি দিয়ে স্বামীর কাছে ফিরে আসে কিন্তু সত্যিটা লুকিয়ে যায়, সে আর যাই হোক ভালো হতে পারে না। সুলতানের কথা তাসফিয়া এবার বুঝতে পারলো যে কেন সে এতটা রেগে আছে তার উপরে। মানে কি বলছো কি তুমি? আমি তো এরকম কিছুই করিনি। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলাম। সে আমাকে তার সামনে ঘুরিয়ে বলল, হেই, বিশ্বাস করো আমি তেমন কিচ্ছুই করিনি। তুমি ভুল ভাবছো। রাকিব আর আমার মধ্যে সেরকম কিছু হয়নি কখনো। বিশ্বাস করতাম যদি তুমি আমার তাসফিয়া হতে। মানে কি বলছো? আমি তো তোমারই তাসফিয়া। না, তুমি সেই তাসফিয়া নও যাকে আমি ভালোবেসেছি। তোমাকে আমার বড্ড অচেনা মনে হয়। এরপর তাকে কিছু বলার সুযোগ না দিয়ে অফিসের উদ্দেশ্যে সুলতান তার বাবার সাথে রওনা হয়। এদিকে তাসফিয়া বিছানায় বসে সুলতানের কথাগুলো ভাবতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না যে কেন সুলতান তাকে সেই কথাগুলো বলল। সে তো তারই তাসফিয়া, তাও কেন সে তাকে বলল যে সে তার তাসফিয়া নয়, তাকে তার অচেনা মনে হয়। এদিকে সুলতান অফিসে আসার পর সবাই তাকে স্বাগতম জানায় ফুল দিয়ে। এরপর তাকে তার বাবা বসার চেয়ারে বসিয়ে প্রয়োজনীয় কিছু কথা বলে তিনি সেখান থেকে চলে যান। সুলতান তার কেবিনে বসে বসে কয়েকটা ফাইল দেখছিল। এমন সময় তার ফোনে একটা কল আসে। সে আর চোখে তাকিয়ে দেখে যে নাম্বারটা দেখলো, তা দেখে তার চিনতে অসুবিধা হলো না যে কে কল দিয়েছে। সে কলটা রিসিভ করে বলল, হ্যালো। ও মাই ডিয়ার সুইটহার্ট, কেমন আছো তুমি? তোমার তো একটা সুন্দরী মেয়ে থাকতে আমি কি খারাপ থাকতে পারি কখনো? মুচকি এসে বলল, ওমা তাই নাকি? তাই। তা আমার জানটা কেমন আছে শুনি? এতদিন তেমন ভালো ছিলাম না, তবে আগামীকাল থেকে অনেক ভালো থাকবো। তাই নাকি? তা ভালো থাকার কারণটা কি জানতে পারি? কারণ একটাই, আগামীকাল থেকে আমি আমার জানের সাথে থাকবো। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে বোকা, আগামীকাল থেকে আমি তোমার সাথে থাকবো, কারণ আমি কাল আসছি তোমার কাছে। সত্যি? জানি সত্যি। এরপর তার সাথে আরে কিছুক্ষণ কথা বলে সুলতান ফোন রেখে দেয়। সন্ধ্যায় ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে সুলতান বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। সে গাড়ি ড্রাইভ করছে। এমন সময় তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো। সে আর চোখে তাকিয়ে দেখলো তার হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি পাঠানো হয়েছে। হঠাৎ একসাথে এতগুলো ছবি আসা সুলতান অনেকটা অবাক হয়।
সে রাস্তায় গাড়িটা সাইড করে ফোনটা হাতে নিয়ে ছবিগুলো দেখে বাকরুদ্ধ হয়ে যায়। রাগে তার চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে, কেননা সেই ছবিগুলোতে স্পষ্টভাবে তাসফিয়া ও রাকিবকে পাশাপাশি দেখা যায়। ছবিগুলোর একটাতে তাসফিয়া ও রাকিবকে জড়িয়ে ধরে বিছানায় বসে আছে, আর একটাতে তাসফিয়া ও রাকিব একে অপরের হাত ধরে বসে আছে, আর একটাতে তাসফিয়া ও রাকিব দুজনের ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আরেকটাতে দেখা যায় দুজন বাগানের পাশাপাশি দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। এছাড়াও শেষের ছবিতে তাসফিয়া ও রাকিব দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। ছবিগুলো দেখে না চাইতো সুলতানের চোখে পানি চলে আসে। সুলতানের সন্দেহটা সত্যি হলো। রাতের প্রায় 11:30টার দিকে সুলতান বাড়ি ফিরল। ফিরেই দেখলো তার মা আর তাসফিয়া ড্রয়িং রুমে বসে আছে। তাকে আসতে দেখে তার মা বলল, কোথায় ছিলি এতক্ষণ? তুই তো সেই সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে পড়েছিলি, তাহলে এত দেরি হলো যে? আসলে আম্মু একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই একটু লেট হলো আর কি। তো ফোন কেন বন্ধ? চার্জ নেই। তুই পারিসও বটে। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি খেয়ে এসেছি। এরপর সে রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলে তাসফিয়া তাকে তোয়ালে এগিয়ে দেয়, কিন্তু সুলতান সেটা না নিয়ে অন্য একটা তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নেয়। এতে তাসফিয়া খানিকটা কষ্ট পেয়ে গেল। এটা আর ওটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। কি? কারণ ওটা তুমি শুয়েছো তাই। তুমি এখনো আমাকে ভুল ভাবছো, তাই না? কিন্তু বিশ্বাস করো, রাকিব আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি আমাদের ভালোবাসার কসম করে বলছি, আমি রাকিব কেন, জীবনে কখনো কোনো পুরুষের সাথে রাত কাটাইনি। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি সেটা। তুমি জানো? হ্যাঁ জানি। ওই দিন যখন আমি ঘুরতে বের হয়েছিলাম তখন। এরপর ওই দিন রাকিব তাকে কি কি বলেছিল তাসফিয়ার সম্পর্কে সবটা খুলে বলল তাসফিয়াকে। কি এত বড় মিথ্যে কথা বলেছে ওই শয়তানটা? আমি প্রথম অবস্থায় তার কথাটা বিশ্বাস করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে হঠাৎ আমার মনে পড়লো তুমি জানতে না যে রাকিব আমি সে যে তোমার কাছে ছিল, কিন্তু তোমার পরিবার তো জানতো যে সে তোমার কেউ না। সেক্ষেত্রে তারা একটা পরপুরুষকে কীভাবে তোমার সাথে রাতে থাকতে দেবে? এভাবে আমি বুঝতে পারলাম সে মিথ্যা বলেছে আমাকে। আর বাসায় ফিরে তোমাকে ওইসব কথা বলার মাধ্যমে পুরোপুরি শিওর হলাম যে রাকিব মিথ্যা বলেছে। হো, তাহলে এখনো রেগে আছো কেন? রাকিবের কথা মিথ্যা হলেও এটা তো আর সত্যি নয় যে তুমি আর সে দূরে দূরে ছিলে, কাছাকাছি আসোনি কখনো। সুলতানের কথা তাসফিয়ার মুখটা শুকিয়ে যায়, সে মাথা নিচু করে ফেলে। আমি সেটা সন্দেহ করতাম মাত্র, আর আজ তার প্রমাণও পেলাম যে আমার ধারণাটাই ঠিক। তার কথা তাসফিয়া মাথা উঁচু করে তাকায় অবাক দৃষ্টিতে। তখন সুলতান তাকে তার হোয়াটসঅ্যাপে পাওয়া ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে তাসফিয়ার চোখ ধরা বড় হয়ে যায়। কি হলো, চুপ করে আসো কেন? তোমার নীরবতাই বলে দিচ্ছে যে ছবিগুলো মিথ্যা নয়। তাসফিয়া কিছু না বলে ছলছল দৃষ্টিতে নিচের দিকে চেয়ে আছে। জানো তাসফি, তুমি ওকে জড়িয়ে ধরেছিলে, হাত ধরেছিলে, এটা জেনে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। কেন জানো? সুলতানের কথা তাসফিয়া আবার ছলছল দৃষ্টিতে তাকায় তার দিকে। আমার পাগলিটা আমায় চিনতে পারেনি ভেবে হয়তো আমার ভালোবাসাতেই কোনো কমতি ছিল, তাই চিনতে পারোনি, তাই না? কথাগুলো বলতেই সুলতানের গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তাসফিয়ার চোখের সামনে। সুলতানের বলা এই বাক্য দুটি তাসফিয়ার হৃদয় গিয়ে বিঁধল। সুলতান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সুলতান চলে যেতেই তাসফিয়া কান্নায় ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, না সুলতান, তোমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। কমতি তো আমার ভালোবাসায় ছিল, যার জন্য তোমাকে চিনতে পারিনি। রাত প্রায় 1টার দিকে সুলতান তার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে থাকা তাসফিয়ার কাছে যায়। গিয়ে দেখে তার পাগলিটা ঘুমিয়ে পড়েছে আর চোখে করে বিন্দু বিন্দু অশ্রুকণ হয়েছে। তার বুঝতে বাকি নেই যে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সুলতান আলতো করে তার চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো মুছে দেয়। আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে না পারছি তোমার কাছ থেকে দূরে থাকতে, আর না পারছি তোমাকে কাছে টেনে নিতে। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমায় তোমার থেকে দূরে থাকতে দিচ্ছে না। নিজের চাইতেও বেশি ভালোবাসি বলে আবার সেই শক্তি আমায় তোমাকে কাছে টেনে নিতেও দিচ্ছে না। হয়তো এই হৃদয়ে পাহাড় সমান অভিমান জমে আছে বলে। কথাগুলো বলে সে তার পাগলিটার কপালে একটা চুমু দেয়। এরপর সুলতান সোফায় গিয়ে শুয়ে পড়ে
অন্যদিকে মুখ করে সুলতান শুয়ে পড়তেই তাসফিয়ার গাল দিয়ে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো তার চোখ বন্ধ অবস্থাতেই। এরপর সে শোয়া থেকে উঠে বসে সুলতানের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কষ্ট দিলেও আমার চাইতে তুমি বেশি কষ্ট পাও। হয়তো তুমি ছেলে বলে তোমার কষ্ট কম প্রকাশ পায়, কারণ ছেলেরা যে মেয়েদের মতো কাঁদতে পারে না, যতই কষ্ট হোক না কেন তাদের। তোমার হৃদয়ে জমে থাকা অভিমানের জন্যই তো তুমি আমায় কাছে টেনে নিতে পারছো না, তাই না? ঠিক আছে, আমিও তোমার পাগলি বউ। তোমার হৃদয়ে জমে থাকা সমস্ত অভিমানকে যদি আমি ভালোবাসায় পরিণত না করেছি, তাহলে আমিও তোমার পাগলি বউ না। শেষের কথাটা মুচকি এসে বলল। পরের দিন সকালে সুলতান সবে ব্রেকফাস্ট করে রুমের দিকে যাবে, তখনই হঠাৎ কেউ একজন এসে তার চোখ ধরে পেছন থেকে। সুলতান বলল, কি আমার চোখ হলো? এদিকে তাসফিয়া এমন কাণ্ড দেখে তেলে বেগুনে চলে ওঠে। সুলতান তার চোখ ছাড়িয়ে নিয়ে পেছনে তাকিয়ে যা দেখে তা দেখে চমকে ওঠে। ফারিয়া। আর কিছু বলার আগেই ফারিয়া সবার সামনে সুলতানকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো জান? হঠাৎ এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সুলতান। সে আহতকে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখলো যে সে রাগে সাপের ন্যায় ফুসফুস করছে। এরপর সে ফারিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালো আছি জান, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো থাকবো। তা নাকি? তাই। সুলতান ফারিয়াকে জান বলে তাসফিয়া যেন আকাশ থেকে পড়ল। তাসফিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সুলতান ফারিয়াকে জান বলেছে। এরপর ফারিয়া গিয়ে রায়হান সাহেব ও ফাহিমা বেগমকে সালাম করলো। কেমন আছো খালামণি? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তাসফিয়ার বুঝতে আর বাকি রইল না যে ফারিয়া সুলতানের খালাতো বোন। হঠাৎ ফারিয়া চোখটা তাসফিয়ার উপর। খালামণি, ওই মেয়েটাকে? তাসফিয়াকে দেখেই বলল, ওর নাম তাসফিয়া, সুলতানের বউ। কি, সুলতানের বিয়ে হয়ে গেছে? আর তোমরা আমাকে একবারও জানালে না? তোকে কি আর জানাবো রে মা, আমরা নিজেই তো কিছু জানতাম না। ও আচ্ছা, বুঝতে পারছি। এরপর ফারিয়া তাসফিয়ার কাছে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, ও আচ্ছা, তুমিই তাহলে আমার সতীন। তা কি করে আমার ভোলা ভালা জানটাকে ফাঁসালে শুনি? ফারিয়ার কথা তাসফিয়া তেলে বেগুনে চলে ওঠে। তার ইচ্ছে করছে একে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এটাকে ফাঁসানো বলে না, ভালোবাসা বলে। ভালো তো, তোমার হাজবেন্ড আমাকেও বাসে। কই, আমাকে তো এখনো বিয়ে করলো না, তাহলে তোমাকে বিয়ে করলো কিভাবে শুনি? এইবার তাসফিয়ার রাগ চূড়ান্ত পর্যায়ে উঠে গেল। রাগে তার শরীর রীতিমতো কাঁপা শুরু করে দিয়েছে। যখন তখন বজ্রপাত হতে পারে ভেবে ফাহিমা বেগম এসে বলল, হয়েছে হয়েছে, অনেক হাসি মজা হয়েছে। তুই এখন আয়, আমার সাথে কিছু খেয়ে নে, অনেক দূর থেকে এসেছিস, খিদে পেয়েছে নিশ্চয়। তুমিও না খালামণি, একটু ভাবির সাথে মজাই তো করছিলাম, আর তুমি এসে কিনা সব ভন্ডল করে দিলে। এরপর ফারিয়াকে তার খালামণি নিজের সাথে নিয়ে যায়। এদিকে তাসফিয়ার রাগ অনেকটা কমে গেল ফারিয়ার কথা শুনে। কিছুক্ষণ পর ফারিয়া সুলতানের রুমে এসে দেখলো যে সে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। সুলতান, চলো আমরা ঘুরে আসি। এখন? না, ও যেতে পারবে না, অফিস আছে ওর। ওয়াশরুম থেকে বের হয়ে কথাটা বলল তাসফিয়া। এখন তো অফিসে যাবো, বিকালে গেলে হয় না? না, হয় না, তুমি আমার সাথে এখনই ঘুরতে বের হবে, নয়তো তোমার খবর আছে। কিন্তু অফিস? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি এইমাত্র আঙ্কেলকে বলে এসেছি যে আমি তোমার সাথে ঘুরতে যাব, তাই তুমি আজ অফিসে যেতে পারবে না। ও তাহলে চলো ঘুরে আসি। ওই, আমিও যাব তোমার সাথে, তাসফিয়া বলো। ভাবি, তুমি অন্যদিন ঘুরতে যেও ওর সাথে, আজ না হয় আমি ঘুরে আসি। অনেকদিন পর দেশে ফিরেছি তো, তাই ওর সাথে ঘুরতে যাচ্ছি। অনেক কিছুই তো পাল্টে গেছে, তাই না? তাসফিয়া আর কিছু বলতে পারলো না জবাবে। এরপর ফারিয়া আর সুলতান দুজনেই ঘুরতে বের হয়ে যায়। তারা চলে যেতেই তাসফিয়া মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ল।
তার চোখ জোড়া ঘোলাটে হয়ে এলো। সে তার চোখ মুছে নিয়ে হারিয়ে যায় তার অতীত। সকাল থেকে সবাই অনেক ব্যস্ত। তাসফিয়ার বিয়ে বলে কথা, বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সবার মুখেই হাসি, সবাই অনেক খুশি এই বিয়েতে। কিন্তু যার বিয়ে সে অর্থাৎ তাসফিয়া মোটেও খুশি না। কারণ যে তাকে বিয়ে করতে রাজি হয়েছে সে শুধুমাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাসফিয়া দেখতে অসম্ভব সুন্দরী হলো শুধুমাত্র সে চোখে দেখতে পায় না বলে তার বাবা 10 লক্ষ টাকা যেহেতু দেওয়ার বিনিময়ে তার বিয়ে ঠিক করেছে একজন মোটা ও কিছুটা বয়স্ক ছেলের সাথে। ছেলেটা বয়স্ক আর মোটা তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে তাকে টাকার বিনিময়ে বিয়ে করছে যা ভাবতেই তার ভীষণ খারাপ লাগছে। তাসফিয়া তার নিজের রুমে বউয়ের সাজে বসে আছে, তার চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ পরেই তার বিয়ে হয়ে যাবে একজন লোভী লোকের সাথে, যা ভাবতেই তার ভীষণ কান্না পাচ্ছে। কিছুক্ষণ পর নিয়ে এসে তাকে নিয়ে যায় আর বসিয়ে তার বরের পাশে। কাজী সাহেব তাসফিয়াকে কবুল বলতে বললে সে চুপ করে রইল আর ঘুমটার ভিতরে নিঃশব্দে কাঁদতে লাগলো। সবাই তাকে কবুল বলতে বললে সে বাধ্য হয়ে যখনই বলতে যাবে তখনই কেউ একজন মেয়েলি কণ্ঠ বলে উঠল, এই বিয়ে বন্ধ করুন এক্ষুনি, এই বিয়ে হবে না। সবাই অবাক হয়ে তাকালো সেই মেয়েটির দিকে আর তাসফিয়ার বাবা বলে উঠল, তোমার কথায় কেন বন্ধ করব এই বিয়ে? কে তুমি? হ্যাঁ, রেগে বলল, আমি তার স্ত্রী, যার সাথে আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন। কি? উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর তাসফিয়া সহ অনেকে দাঁড়িয়ে পড়ে কথা থেকে। এই মেয়ে কি বলছো তুমি? তুমি কে? হ্যাঁ, তুমি যে ওর স্ত্রী, তার প্রমাণ কি আছে? হ্যাঁ, এরপর মেয়েটা তাদের বিয়ের কাবিননামা দেখায়, যা দেখে সবাই মেয়েটার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। আর এদিকে তাসফিয়ার বাবা রেগে বরকে গিয়ে থাপ্পড় মারতে লাগলো। কয়েকটা থাপ্পড় খেতে না খেতেই বর সেখান থেকে পালিয়ে গেল। এমন অবস্থায় তাসফিয়ার পুরো পরিবারের মন খারাপ হয়ে যায়। তাসফিয়ার মা রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। এদিকে তাসফিয়া এমন কাহিনী শুনে কখনো বিয়ে করবে না বলে নিজের রুমে চলে যায় তার এক বান্ধবীর সাথে। সে তার রুমে এসেই একটা স্বস্তির শ্বাস ছাড়লো, যেন একটা বড় ধরনের বিপদ থেকে সে বেঁচে গেল। এরপর খুশি মনে নিজের শ্বাস খুলে ফেলতে লাগলো। শ্বাস প্রায় পুরোপুরি খুলেই ফেলেছে। এমন সময় তার বোন মিমি তার বান্ধবীরা এসে দেখে যে সে পুরো শ্বাস খুলে ফেলেছে। এ কি আপু, তুই সাজ খুলে ফেললি যে? তো কি করব? কি করবি মানে? বিয়ে করবি না? বান্ধবীদের একজন বলল, বিয়ে মানে? বর তো পালিয়েছে বাবার মার খেয়ে, তাহলে কিসের বিয়ে? আরে সে গেছে ভালোই হয়েছে, নয়তো কি এত ভালো বর পেতাম নাকি তোর জন্য? মানে? ভীষণ অবাক হয়ে বলল, মানে এটাই যে তোর বিয়ে হবে, তবে অন্য একটা ছেলের সাথে, তাও এখন এই মুহূর্তে। অন্য একজন মানে? দূর, তোর এত মানে বলার মতো এত সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এরপর তাসফিয়াকে আবারও বিয়ে সাজে সজ্জিত করে নতুন বরের পাশে নিয়ে গিয়ে বসালো। এমন সময় বিয়েতে আসা অতিথিদের মধ্যে একজন মহিলা আর একজন মহিলাকে বলে উঠল, খোদাতালা যা করে মানুষের ভালোর জন্যই করে, আজ তার প্রমাণ পেলাম। ঠিক বলেছেন, তাই তো এত লোভী ছেলেটার সত্যিটা সবার সামনে এভাবে চলে এলো। আর সাথে আমাদের তাসফিয়া মায়ের জন্য এত সুন্দর একটা ছেলেও চলে এলো, যে কিনা তাকে কোনো কিছুই ছাড়াই বিয়ে করতে রাজি হয়েছে। দুজন মহিলার কথা শুনে তাসফিয়া ভীষণ অবাক হয়ে যায় আর মনে মনে চিন্তা করতে লাগলো, এটা কি হলো? বাবা যেখানে এতদিন ধরে খুঁজেও আমার জন্য ভালো পাত্র পেল না, সেখানে হঠাৎ আমার জন্য এত ভালো পাত্র কোথা থেকে এলো, যে কিনা কোনো শর্ত ছাড়াই আমাকে বিয়ে করতে রাজি হলো? আচ্ছা, এই ছেলের মনে আবার কোনো কিছু নেই তো? তাসফিয়ার এরকম ভালো মন্দ কথা চিন্তা করছিল, তখনই কাজী সাহেব তাকে কবুল বলতে বলল। এরপর তাসফিয়ার বিয়ে হয়ে যায় নতুন বরের সাথে। তাসফিয়া এখন তার রুমে বিছানায় ঘোমটা টেনে বসে আছে। মূলত তার রুমটাতে বাসর ঘর সাজানো হয়েছে। তাসফিয়া বসে বসে অপেক্ষা করছে তার বরের জন্য, তবে মনে মনে ভয় পাচ্ছে এটা ভেবে যে তার বরের মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, তার চরিত্র ভালো কিনা, এসব চিন্তা করছিল। তখনই রুমের দরজা লাগানোর শব্দ সে নড়ে চড়ে বসলো।
তার বুঝতে বাকি রইল না যে তার বর এসেছে। তার বর এসে তার সামনে বসলো আর সালাম দিল। তার বরের সালাম শুনে সে লজ্জা বেড়ে যায়, কারণ প্রথমে সালাম তার দেওয়ার কথা ছিল। এরপর তাসফিয়া সালামের উত্তর দিয়ে নিজে আবার সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর দুজনে চুপ করে রইল। তাদের নীরবতায় ঠুকঠুক শব্দ স্পষ্ট শুনতে পেল তাসফিয়া। তাই সে নিজের বুকে হাত রাখলো আর বুঝতে পারলো যে এই শব্দটা তার হার্ট বিটের শব্দ নয়, তার মানে তার বরের হার্ট বিটের শব্দ। এটা বুঝতে পেরে তাসফিয়া খানিকটা অবাক হলো, এই ভেবে যে যেখানে এমন অবস্থা তার হওয়ার কথা ছিল সেখানে কিনা তার বর হয়েছে। তার এমন চিন্তার মধ্যে তার বর বলে উঠল, তোমার উযু আছে? হুম। চলো তাহলে দুজনে একসাথে নামাজ আদায় করি। তাসফিয়া বাধ্য মেয়ের মতো তার বরের সাথে নামাজ পড়ে নেয়। এরপর দুজনেই আবারও চুপ করে বিছানায় বসে রইল। নীরবতা ভেঙে তার বর বলল, তুমি কি আমার নাম জানো তাসফি? হুম, জানি, সুলতান মাহমুদ। কাজী সাহেবের মুখে শুনেছিলাম। ও আচ্ছা। এরপর আবারও কিছুক্ষণ চুপ থেকে সুলতান বলল, আমি কি তোমার ঘুমটা তুলে তোমায় দেখতে পারি তাসফি? হুম। লজ্জা পেয়ে বলল। এরপর সুলতান তাসফিয়ার ঘোমটাটা তুলে তাকে দেখে বলল, মাশাআল্লাহ, ঠিক যেন আকাশ থেকে নেমে আসে এক পরী। বরের মুখে এমন কথা শুনে তাসফিয়া লজ্জায় লাল হয়ে যায়। আমি কি তো আমার গহনাগুলো খুলে দিতে পারি তাসফি? হুম। এরপর সুলতান তার গহনাগুলো এক এক করে খুলে দিতে লাগলো। সুলতান যখন তার গহনাগুলো খুলে দিচ্ছিল তার একদম পাশে গিয়ে তখন সুলতানের শ্বাস প্রশ্বাস তাসফিয়ার বুকে লাগছিল, যা তার মনে অন্যরকমের ভালো লাগা সৃষ্টি করে। সুলতানের প্রতিটা শ্বাস প্রশ্বাস এর গরম হাওয়া তার বুকে যখনই লাগছিল তখনই সে যেন শিহরিত হচ্ছিল। কিছুক্ষণ পর সবগুলো গহনা খুলে একপাশে রেখে দেয় সুলতান। এরপর সুলতান বলল, আচ্ছা তাসফি, ওই লোকটার সাথে তোমার বিয়ে ভেঙে যাওয়ায় তুমি কি খুশি হয়েছো? হুম, ওই লোকটাকে আমার একদম পছন্দ না। এই জন্যই তো ওই বাটাকে ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিয়েছেন মানে? আমি ভাগিয়ে দিয়েছি ওই লুচু মার্কা লোভি বেটাকে। ওর বউ তো জানতোও না যে তার বর আবার বিয়ে করতে আসছে। অনেক কষ্টে ওনাকে খুঁজে এখানে নিয়ে এসেছি আমি। ও আচ্ছা, কিন্তু আপনি কেন এত কষ্ট করলেন আমার জন্য? সুলতান মুছিয়ে সে তাসফিয়ার নাক হালকা টেনে দিয়ে বলল, এইটা তো কোনো কষ্টই না, তোমার জন্য মৃত্যু যন্ত্রণা সহ্য করতে রাজি, তবে তোমাকে হারাতে মোটেও রাজি নই প্রিয়। সুলতানের বলা কথাটা তাসফিয়ার হৃদয় ছুঁয়ে যায়। তার কথা সে ভীষণ লজ্জাও পায়, সাথে অনেকটা অবাকও হয়। অবাক হয়ে বলল,